বাংলা সাহিত্যের রহস্যময় আর রোমাঞ্চকর জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুরনো দিনের মতন আবারও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকে একটি রহস্য কাহিনী। রহস্য এখানে বেশ জটিল রূপ ধারণ করেছে, কিন্তু সেই রহস্য সন্ধান করবে কি করে আমাদের গোয়েন্দা? জানতে হলে শুনতে হবে আজকের পুরো গল্পটা। সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন আজকের রহস্য রোমাঞ্চের নতুন গল্পটিকে। গল্প শেষে আপনাদের কেমন লাগলো সে মূল্যবান কমেন্টটি করতে ভুলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন রহস্য ও রোমাঞ্চ টিমকে। বিমল ও কুমার হচ্ছে নিছক অ্যাডভেঞ্চারের ভক্ত। সাধারণ গোয়েন্দাগিরি নিয়ে তারা কোনোদিনই মাথা ঘামাতো না, কিন্তু গোয়েন্দার প্রধান প্রধান গুণ অর্থাৎ পর্যবেক্ষণ শক্তি, চিন্তাশীলতা আর নানা বিষয় অভিজ্ঞতা তাদের দুজনের যথেষ্টই ছিল। আর এই সব কারণে তারা মাঝে মাঝেই খুব সহজেই এমন সব শক্ত মামলারও কিনারা করে ফেলত যে বড় বড় পেশাদার গোয়েন্দারাও যাদের মধ্যে তল খুঁজে পেত না। এই রকমই একটা ঘটনার কথা আজ তুলে ধরব আপনাদের সামনে। বিমল কুমার একদিন সকালে বেড়াতে বেড়াতে অকারণেই সুন্দরবাবুর থানায় গিয়ে হাজির হলো। একটা টেবিলের ধারে সুন্দরবাবু চিন্তিত মুখে মাথার টাকে হাত বুলোতে বুলোতে বসে আছেন। পায়ের শব্দে মুখ তুলে দেখে বললেন, এই যে হুম, একেবারে যুগলে উদয়, ব্যাপারটা কি? কুমার হেসে বলে, কিছুই নয়, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার আপনার সঙ্গে গল্পগুজব করে যাই। সুন্দরবাবু হতাশভাবে বললেন, আর গল্প করব? পোড়া অদৃষ্টে সে কি সুখ আছে ভায়া? একটা বিচ্ছিরি মামলা নিয়ে মহা ঝঞ্ঝটে পড়ে গেছি আমি। তবু এসেছো যখন তখন 2 কাপ চায় খেয়েই যাও। বিমল চেয়ার টেনে বসে পড়ে জিজ্ঞাসা করে, মামলাটা কি শুনতে পাই? সুন্দরবাবু বললেন, মানে শুনে কোনো লাভ হবে না ভায়া। এ মামলার কিনারা করা যাকে বলে অসম্ভব। বেশ তো, তবু শুনতে দোষ কি? তাহলে শুনুন। দিন কয়েক আগে আমারই এলাকার এক রাত্রে হরেনবাবু নামে একটি ভদ্রলোক খুন হয়ে যান। তা শুনে সকালে তদন্ত করতে গেলুম। ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরময় বইছে রক্তের ঢেউ, আর চারিদিকে ছড়ানো কতগুলো জিনিসপত্র। তারই মাঝখানে হরেনবাবুর দেহ পড়ে রয়েছে অকাতরে। তার মুখে, কাঁধে, বুকে 3টে গভীর ক্ষত। আর সেগুলো যে ছুরি দিয়ে করা হয়েছে তা তো বলে দিতে হয় না। হরের অবস্থা দেখে বুঝলাম যে হত্যাকারীর সঙ্গে হরেনবাবুর একটা রীতিমতন যোজাযোজি করেছিলেন। মেঝেতে একটা মাঝারি আকারের ঘড়িও পড়ে রয়েছে, যেটা 12টার ঘরে গিয়ে বন্ধ হয়ে গেছে। দেখে বোঝাই যায় ঠিক ওই সময়টাই ঘটনাটা ঘটেছে। রক্তের মধ্যে পাওয়া গেছে কতগুলো নিখুঁত জুতোর ছাপ। হরেনবাবুর সঙ্গেই ওই বাড়িতেই তার ছোট ভাই সুরেনও থাকত। হরেনবাবু বিপদনিক এবং যাকে বলে নিঃসন্তান। সুরেন এখনো বিবাহ করেনি। বাড়িতে ওরা দুজন ছাড়া আরেকজন চাকর থাকেন। ঘটনার সময় তিনি একতলায় তার নির্দিষ্ট স্থানে ঘুমোচ্ছিলেন, তাই কোনো রকম ঘটনার আওয়াজ তার কানে গিয়ে পৌঁছায়নি। বাড়ির সদর দরজা ভেতর থেকে বন্ধ করা। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে হত্যাকারী কোনো জিনিসই কিন্তু চুরি করেনি। বাড়ি খানা তল্লাশি করতে করতে সুরেনের ঘরে পাওয়া গেল একজোড়া জুতো, তাও আবার রক্ত মাখা। আর সেই জুতো যে তারই। আর সেই জুতোর সঙ্গে হত্যাকারীর পদচিহ্ন একেবারে মিলে গেল মশাই, অবিকল। তাই খুব সহজেই মামলার কিনারা করে ফেললাম।
এবং সুরেনকে ধরে এনে গ্রেপ্তার করলাম। কিন্তু সুরেনকে বোধহয় আর ছেড়ে দিতে হবে। বিমল বিস্মিত স্বরে বলে উঠল, কেন? সুরেন বলে ঘটনার রাত্রে তার এক বন্ধুর বোনের বিয়েতে সেখানেই থাকে এবং অনেক রাত হয়ে যাওয়াতে সে সেখানেই রাতটা কাটিয়ে দেয়। তার পরের দিন সকালে বাড়িতে ফিরে সেই প্রথম এই হত্যাকাণ্ডটা উন্মোচিত করে। সুরেনের আবার এই বন্ধুর বাবা হচ্ছেন কলকাতা পুলিশের একজন ইন্সপেক্টর, তার নাম অবিনী বাবু। বন্ধ হয়ে যাওয়া ঘড়িটা দেখে আমরা বুঝেছি যে ঘটনাটা ঘটেছে রাত 12টা, এবং সব ব্যবচ্ছেদ করে ডাক্তারও সেই মতই কিন্তু পোষণ করেছেন। কিন্তু ইন্সপেক্টর অবনীবাবু বলেন যে সুরেন সে রাত্রে তার বাড়ি ছেড়ে এক মুহূর্তের জন্য বাইরে কোথাও যায়নি। কেবল অবনীবাবু কেন, বিবাহ সবাই যারা উপস্থিত ছিল তারা সকলেই একই বাক্য বলেছেন। তারপরেও আর সুরেনকে ধরে ডাকে কী করে বলুন তো মশাই? বিশেষ তার সপক্ষে একটা মস্ত প্রমাণও রয়েছে। কি প্রমাণ? মৃত হরেনবাবুর হাতের মুঠোয় ওই গাছ কয়েক পাকা চুল চেপে ধরেছিলেন। তাতে আর সন্দেহ থাকতেই পারেন না মশাই, কারণ সুরেনের মাথাতেও এক কাছাও কালো পাকা চুল নেই। বিমল বলল, আচ্ছা সুন্দরবাবু, চুলগুলো একবার দেখতে পারি? আলবাত, কেন দেখবেন না, এক্ষুনি দেখাচ্ছি। সুন্দরবাবু এরপর একটা ছোট্ট একটা কাগজের মোড়ক এগিয়ে দিলেন। মোড়কটা খুলে বিমল বলল, আচ্ছা, একটা ম্যাগনিফাইং গ্লাস দিতে পারেন? তা যেন দিচ্ছি, কিন্তু অতটা খুঁটিয়ে দেখবার কিছুই নেই বিমলবাবু। ওগুলো সবই পাকা চুল, আর সুরেনের মাথায় তো চুল কালো। আপাতত এইটুকুনি যথেষ্ট। বিমল ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে চুলগুলো পরীক্ষা করতে থাকে। তারপর বলে, সুন্দরবাবু, এই চুলগুলো কি প্রমাণ করে দিচ্ছে জানেন? হত্যাকারীকে মৃত হরেনবাবু চিনতেন, আর খালি তার মাথার পাকা চুল নয়, মুখের দাড়ি গোঁফও ছিল। সুন্দরবাবু ভয়ানক আশ্চর্য হয়ে বললেন, সে কি বলছেন মশাই? আর সেটা আপনি জানলেনই বা কি করে? পরে তা বলবো সুন্দরবাবু। আপনি আর নতুন কিছু আবিষ্কার করতে পারলেন নাকি? না, তবে হরেনবাবুর মৃত্যুর 3-10 পরে প্রকাশ পেয়েছে যে তার এক আত্মীয় মরবার সময় উইল করে তার 2 ভাইকে 1 লক্ষ টাকা করে দিয়ে গেছেন, আর সেটা তারা কেউই জানতো না। বিশেষ করে হরেনবাবুর মৃত্যুর আগে পর্যন্ত তো তারা জানতোই না। বিমল অল্পক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, হরেনবাবুর অবর্তমানে এই সুরেনই তো সব টাকার মালিক হবে, তাই না? হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু সুরেনও যদি ফাঁসি কাটে ঝোলে, তাহলে তাদের সব সম্পত্তি যাবে হরিহরের কাছে। হরিহর? সেটা আবার কে? হরেন আর সুরেনের খুড়তুতো ভাই হরিহর পাশের বাড়িতেই থাকে। সেখানে কিছু খোঁজ নিয়েছেন নাকি? তা আবার নিইনি বলছেন নাকি? আমি কি তেমনি কাঁচা ছেলে হে? কিন্তু হরিহর সমস্ত সন্দেহের একেবারে বাইরে, কারণ প্রথমত খুনের সময় সে উইলের ব্যাপার জানতো না, আর জানলেও সুরেন থাকতে তার সম্পত্তি লাভের কোনো সম্ভাবনাই ছিল না। আর দ্বিতীয়ত হচ্ছে তার পায়ের জুতোর ছাপ হত্যাকারীর ছাপের তুলনায় প্রায় 1.5 ইঞ্চি ছোট। এবং তৃতীয় এবং সর্বমূল্য যেটা বলা যেতে পারে বিমলবাবু, সেটা হচ্ছে তার মাথাও তো পাকা চুল নেই, তার প্রত্যেকটা চুল কাঁচা এবং কালো। সে পাবলিক থিয়েটারে অভিনেতা, আর ঘটনার দিনে থিয়েটারে এক বিশেষ অভিনয়ও তার ছিল, অর্থাৎ সারা রাত্রিব্যাপী অভিনয়, 3-3টে নাটক। আমি থিয়েটারে গিয়ে খোঁজ নিয়ে জেনেছি যে ঘটনার পর দিন ভোর 6:30 নাগাদ হরিহরবাবু বাড়িতে ফেরেন। বিমলবাবু, আপনাদের সঙ্গে গল্প করব কি? আমি এখন অকুলো পাথারে ভাসছি, বুঝলেন?
গল্প করতে আমার আর একটুকুও ভালো লাগছে না। আপনার দুরবস্থা দেখে আমরা ভারী দুঃখ পাচ্ছি। আচ্ছা, আজ আর বেশিক্ষণ আপনাকে বিরক্ত করব না। কেবল একটা কথা আপনার থেকে জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ, বলুন না, কি কথা? ঘটনাস্থলের কাছে মাঝরাতে সেদিন যে পাহারাওয়ালা রাস্তায় পাহারায় ছিল, তাকে একবার ডেকে দেওয়া যেতে পারে? আলবাদ, কেন পারবো না? পাহারাওয়ালা এলো। বিমল শুধলো, তোমার নাম কি? আগে চন্দর সিং বাবু। আচ্ছা চন্দ্র সিং, যে বাড়িতে খুন হয় তার কাছ থেকে কত তফাতে তুমি পাহাড়ে ছিলে? আগে বাবুজি, এই 5-6খানা বাড়ি পরে তো হবেই। খুন হয়েছে রাত 12টার সময়, তখন তুমি ঘুমিয়ে পড়োনি তো? তবা তবা বাবুজি, পাড়া দিতে দিতে কোনোদিনই আমি ঘুমোই না। বেশ বেশ, তুমি দেখছি একজন অসাধারণ পাহারাওয়ালা। আচ্ছা, তাহলে রাত 12টার সময় তুমি কোনো আর্তনাদ শোনোনি বলছো? না হুজুর। এখন শীতকালের রাত, 12টার সময় পথে লোক খুব কম থাকে। তা ঘটনাস্থলের কাছে 12টার সময় তুমি এমন কোনো লোককে দেখেছো যাকে দেখলে সন্দেহ করা যেতে পারে? আগে বাবুজি, 3-4জন লোককে আমি দেখেছিলাম, কিন্তু কারুর ওপরেই আমার সন্দেহ কিছু হয়নি। না, ধরো এমন কোনো লোক তুমি দেখোনি যার মাথায় লম্বা পাকা চুল, গালে লম্বা সাদা দাড়ি? চন্দর সিং অল্পক্ষণ ভেবে তারপর বলে, हाँ हाँ बाबूजी, मैंने देखा था। एक बुरा बंगाली मुस्लिम राते 12টার খানিক পরেই আমার সামনে দিয়ে হন হন করে চলে গেল। কি করে জানলে সে বাঙালি মুসলিম? তার পরনে ছিল বাঙালির মতো আয়রওয়ান ধুতি আর পিরান, কিন্তু পশ্চিমী মুসলমানদের মতো তার মাথাবি ছিল লম্বা পাকার চুল আর গাল ভর্তি সাদা দাড়ি গোঁফ। আচ্ছা, তাকে দেখে তোমার কোনো সন্দেহ হয়নি? না বাবুজি, সন্দেহ তো হয়নি, তবে একটা কথা মনে হয়েছিল। তার মাথার চুল আর মুখের দাড়ি গোঁফ বেজায় বুড়োর মতন হলেও তার হাঁটার গতিটা কিন্তু বাবুজি একটু খুব তাড়াতাড়ি ছিল। সাব্বাস চন্দ্র সিং, এতটা তুমি লক্ষ্য করেছিলে? সত্যিই তুমি একজন অসাধারণ পাহারাওয়ালা। আচ্ছা, আমার আর কিছু জানবার নেই। সুন্দরবাবু হতভম্বের মতন বললেন, কি আশ্চর্য বিমল বাবু, এই বুড়ো বাঙালি মুসলিমটাকে আপনি আবার কোথা থেকে জোগাড় করলেন বলুন তো? আমরা পেয়েছি খালি কেবল ওই গাছাখানেক সাদা চুল। আপনি কেমন করে কি দেখতে পান বলুন তো? বিমল সহাস্যে বলে, মানুষ চক্ষু আর কল্পনা শক্তি ব্যবহার করলে এমন অনেক কিছু জিনিস দেখা যায় সুন্দরবাবু। আমার মত কি জানেন? হত্যাকারীকে হরেনবাবু চিনতেন, তাই সে ছদ্মবেশ পরে খুন করতে গিয়েছিল। খালি পাকা চুলে মুখ লুকোনো যায় না, দাড়ি গোঁফটাও দরকার হয়। তাহলে আপনি বলতে চান খুনির মাথায় পাকা চুলের তলায় ছিল কাঁচা চুল? আমরা যে সুরেনকে ধরেছি তার মাথাতেও তো মশাই কালো চুল ছিল। তবে কি সুরেনই? বাধা দিয়ে বিমল বলল, শীঘ্রই আবার দেখা হবে সুন্দরবাবু, তখন সব বলবো। এই বলে কুমারের হাত ধরে থানা থেকে বেরিয়ে আসি বিমল। সুন্দরবাবু চেয়ারের ওপর আর হয়ে বসে মুখ ভঙ্গরি করে বললেন, এই বিমলবাবু একটা আস্ত পাগল, খালি আস্ত নয়, একটা মস্ত বড় পাগল। পরদিন প্রভাতে থানায় আবার বিমলা কুমারের আবির্ভাব হল। তখন সুন্দরবাবুর সঙ্গে একটা যুবক অত্যন্ত উত্তেজিতভাবে জোরে সিগারেটে দম মারতে মারতে হাত মুখ নেড়ে কথা কইছিল। বিমল লক্ষ্য করল যুবকের মাথায় বাপরি কাটা চুল, মুখে পাউডারের চিহ্ন, গায়ে ফুলদার পাঞ্জাবি, পরনে জড়িদর দিশি কাপড়, পায়ে বাহারি লপেটা। হ্যাঁ, লোকটি কিন্তু রীতিমতন যাকে বলে শৌখিন। সুন্দরবাবু বললেন, আরে আসুন আসুন, নমস্কার। আবার এক নতুন কাণ্ড দেখুন তো মশাই, জাল পুলিশের মামলা।
আবার হন্তদন্ত হয়ে তদন্ত ছুটতে হবে। যত বদমাইশ জুটেছে কিনা সেই আমার থানার আন্ডারই মশাই। চাল পুলিশের মামলা? হ্যাঁ, এই ভদ্রলোকের নাম হচ্ছে হরিহর বাবু, মানে হরেন বাবুর খুড়তুতো ভাই। ইনি সকালবেলায় থানা অভিযোগ করতে এসেছেন। কাল দুপুরে পুলিশের লোকেরা নাকি তার থিয়েটারে গিয়ে গোলমাল করেছে আর জিনিসপত্র নিয়ে কিন্তু ঘাটাঘাটি করেছে। অথচ সত্যি কথা বলছি বিমলবাবু, আমরা কিন্তু এর এক বিন্দু বিসর্গও জানি না। বিমল হাসি মুখে ফিরে এসে দাঁড়ায়, তারপর বলে, নমস্কার হরিহর বাবু, আপনি নিজেই থানায় এসেছেন দেখে সুখী হলাম, কারণ নইলে আমাদের এক্ষুনি আপনার বাড়ি থাকবে যেতে হতো। হরিহর বিস্মিতভাবে ফ্যালফ্যাল চোখে দেখে বলে, মশাইকে তো এ জন্মে দেখেছি বলে মনে হয় না। এই জন্মেও দেখেননি, আর গত জন্মও কিন্তু দেখেননি। আপনি আর আমরা এক জগতে বাস করি না হরিহর বাবু, কিন্তু আমাকে না চিনলেও আপনার ওই চুলদারি আপনাকে চেনে। বলেই বিমল একরাশ পরচুলা বার করে তুলে দেখালো। হরিহরের মুখ হঠাৎ যেন রক্তশূন্য হয়ে গেল। তারপরেই সামলে বলে, ওগুলো কার? আমি তো চিনি না। জানেন না? বেশ, তাহলে ভালো করে বসুন, ধীরে সুস্থে একটা ছোট্ট গল্প শোনাই। এই গল্পের পাত্রদের নাম হচ্ছে হরেন আর সুরেন, দু ভাই। আর তাদের একজন খুড়তুতো ভাই আছে, নাম হরিহর। হরেন আর সুরেনের নামে এক আত্মীয় 1 লক্ষ টাকা রেখে দিয়ে যায়, কিন্তু তারা সে সৌভাগ্যের কথা টের পাওয়ার আগেই অ্যাটর্নি বাড়ির কেরানি সুবোধের মুখ থেকে খবরটা হরিহরবাবু জোগাড় করে ফেলেন, কারণ তারা দুজনেই এক থিয়েটারে কাজ করত। হরিহর দেখল যে রাতারাতি বড়লোক হওয়ার এর মতন একটা মস্ত সুযোগ এ আর পরে আর পাবে না। উইলের কথা এখনো কেউ জানে না। এই অবসরে হরেন আর সুরেনকে পথ থেকে সরাতে পারলে লাখ টাকা তার হাতের মুঠোয়। হরিহর মূর্খ হলো, বোকা নয়। চট করে শয়তানি বন্দি একটা এঁটে ফেলে। সেই রাত্রে তাদের থিয়েটারে বিশেষ অভিনয় চলছে। 3টে পালা, শেষ রাতে রাত কাওয়ার হয়ে যাওয়ার কথা। প্রথম পালা কণ্ঠহার শুরু হলো সন্ধ্যার মুখে, তারপর আরম্ভ হলো চন্দ্রগুপ্ত রাত 12টার সময়। এ পালার হরিহর সাজল আলেকজান্ডার। মিনিট 15-র মধ্যে তার পাঠ শেষ হয়ে গেল। তারপরই হলো শেষ পালা, আলিবাবায় তার বাবা মুস্তাফা সাজবার কথা, অর্থাৎ মাঝে তার একটা না ঘন্টা 5 ছুটি। হরিহর সবাইকে জানালো সে ওপরে, অর্থাৎ থিয়েটারের ওপরের একটা ঘরে সে বিশ্রাম নিতে যাচ্ছে। কিন্তু সে তো ঘুমোতে পারল না। থিয়েটার থেকে তার বাড়ি মিনিট 15-র কথা। হরিহর লুকিয়ে বাড়িতে গিয়ে হাজির হলো, কারণ সে জানে থিয়েটারের সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত আছে। তার পাঠের সময় না হলে কেউ তাকে কিন্তু বিরক্ত করবে না। হরিহর বাবা মুস্তাফার পাকা চুল আর দাড়িগোপ সাজঘর থেকে লুকিয়ে সঙ্গে এনেছিল। নিজের বাড়িতে এসে সেইগুলো পরে নিল সে, কারণ এবারে তাকে পাশের বাড়িতে যেতে হবে, সেখানে সবাই তাকে চেনে। হরিহর নিজের বাড়ির ছাদ থেকে পাশের বাড়িতে গেল। সে জানত সুরেন আজ বিয়ে বাড়িতে থাকবে। প্রথমে সেই সুরেনের শূন্য ঘরে ঢুকে জুতোখানি চুরি করে, তারপর অন্যকে ঘরে নিয়ে গিয়ে হরেনকে আক্রমণ করে। হরেন তাকে বাধা দিতে পারল না, কেবল হরিহরের মাথার একগোছা পরচুলা রইল তার হাতের মুঠোয়। ধস্তাধস্তির সময় ঘরের টেবিলের ওপর থেকে ঘড়িটা যে মাটিতে পড়ে যায় এবং 12টায় বেজে বন্ধ হয়ে যায়, সেটা হয়তো কবজ ধরতে পারেনি। খুনের পর হরিহর সুরেনের জুতো পরে রক্তের ওপর পায়ে হেঁটে বেড়ায়, তারপর সরে পড়বার আগে জুতো জোড়া যথাস্থানে রেখে দেয়। হরিহর বুঝল যে ভাতৃহত্যার অপরাধে ধরা পড়ে সুরেনে ফাঁসি হবে, তখন লাখ টাকা ভোগ করবে সে একা, এক ঢিলে 2 পাখি। কিন্তু ঘণ্টা 1.5-এর মধ্যেই হরিহর থিয়েটারে ফিরে ওপরের ঘরে ঢুকল। কিন্তু থিয়েটারে পালিয়ে আসবার সময়
সে যে তাড়াতাড়িতে নিজের ছদ্মবেশ খুলে ফেলতে ভুলে গিয়েছিল, পাহারাওয়ালা চন্দর সিংয়ের মুখে আগেই আমরা সেটা জানতে পেরে গেছি। ওদিকে থিয়েটারের আলিবাবার সময়ও তাকে স্টেজে না দেখে ড্রেসার ওপরে এসে হরিহরের কপট নিদ্রা ভঙ্গ করল। সে যে থিয়েটারই শুয়েছিল, আরও আরেকজন সাক্ষী তৈরি হয়ে গেল। হরিহর বাবা মুস্তাফার পরচুলা পরে সে রাত্রে যখন অভিনয় করতে নামল, তখন দুটি সত্য জানতে পারেনি। প্রথমটা হচ্ছে, মৃত হরেনের মুঠোয় চুলের সঙ্গে মুস্তাফার মাথার ছেঁড়া পরচুলার মেলানো সম্ভবপর হবে। আর দ্বিতীয়টি হচ্ছে, বাবা মুস্তাফার দাড়ির এক অংশে হরেনের রক্ত লেগে আছে। সে নির্ভাবনায় পরচুলা সাজঘরেই রেখে দিল। আর এই হচ্ছে তার মস্ত বড় একটা ভুল। হরিহর নিচেই একবার পরীক্ষা করে দেখুক। কিন্তু কে পরীক্ষা করে দেখবে? হরিহর তখন চেয়ারের ওপর বসে বসেই দারুণ আতঙ্কে অজ্ঞান হয়ে গেছে। সুন্দরবাবু কিছুক্ষণ বিস্ময়ে স্তম্ভিত হয়ে থাকবার পর বললেন, আপনি কি তন্ত্রমন্ত্র শিখেছেন বলুন তো বিমলবাবু? এত অসম্ভব কথা আপনি জানলেন কি করে? বিমল বলে, আপনিও যদি আমার মতন যত্ন করে হরেনের মুঠোর চুলগুলো পরীক্ষা করতেন, তাহলে আপনিও বুঝতে পারতেন ওগুলো রুক্ষ মরা চুল, অর্থাৎ পরচুলা। আর তাতেই সর্বপ্রথমে আমার সন্দেহ হলো, হত্যাকারী নিশ্চয়ই সকলকার পরিচিত লোক, তাই ছদ্মবেশ পরে খুন করতে চায়। তারপর যখন শুনলাম যে হরেন সুরেনের অবর্তমানে লাখ টাকার মালিক হবেন হরিহর, তখনই আমার কড়া নজর পড়ল তার উপরে। সে যে থিয়েটার অভিনেতা শুনে আমার সন্দেহ আরো গাঢ় হলো, কারণ কে না জানে অভিনেতারাই পরচল নিয়ে নাড়াচাড়া করেন। এই একটা ছোট্ট সূত্র আপনার চোখে এড়িয়ে গিয়েছিল বলেই আপনি গোলক ধাঁধার মধ্যে হাবুডুবু খাচ্ছিলেন। সুন্দরবাবু নিজের গালে ঠাস করে একটা চড় বসিয়ে বললেন, মানে সত্যি মশাই, স্বীকার করছি আপনি হচ্ছে একদম মস্ত বড় একটা গাদারাম গঙ্গারাম। কিন্তু তারপর কি হলো মশাই? তারপর আর কি, পথ খুঁজে পেয়েই আমি থিয়েটারে ছুটলাম। জাল পুলিশ সেজে খোঁজখবর নিতে লাগলাম। হ্যাঁ, ইতিমধ্যে অ্যাটর্নির বাড়িতে গিয়েও খবর পেয়েছি ওখানকার কেরানির সুবোধ হরিহরের সঙ্গে অভিনয় করে, আর লাখ টাকার উইলের গুপ্ত কথা তার কাছ থেকেই হরিহর সব আগে থেকেই জানতে পেরে যায়। থিয়েটারে গিয়ে প্রথমে আমি খোঁজ নিলুম যে ঘটনার রাত্রে হরিহর কোন নাটকে অভিনয় করছে। হিসেব করে দেখলাম যে রাত 11টার প্রায় 5 ঘন্টা তাকে সাজতে হয়নি, আর সেই সময়টার মধ্যেই কেউ খোঁজও নেয়নি তার। তারপর আমার কাজ খুব সহজ হয়ে যায়। এরপর সাজঘরে তাহানা তল্লাশি করে যখন বাবা মুস্তাফার ছেঁড়া চুল আর রক্তাক্ত দাড়ি পাওয়া গেল, তখন আর কিছুই বুঝতে বাকি রইল না। আর বাকি গল্পটা আমি আন্দাজে রচনা করে দিয়েছি কেবল, কিন্তু তা যে মিথ্যা নয় সেটা আপনারা সকলেই দেখেছেন হয়তো। বেশ সুন্দরবাবু, আমার কাজটি ফুরলো, নোটে কাজটি মুড়লো। আমরা এবার সরে পড়ি, কি বলেন? সুন্দরবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে মহা উৎসাহে বিমলের হাত চেপে ধরে বললেন, কি বলছেন মশাই? সেই কি বিলক্ষণ! আমার ঘাড় থেকে এত বোঝা নামিয়ে দিলেন, অন্তত কিছু মিষ্টি মুখ করবেন না? ওরে, কে আছিস রে? শিগগির 1 টাকার ভালো সন্দেশ নিয়ে আয় বিমলবাবুর জন্য। আয় আয়, তাড়াতাড়ি কর। আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের রচিত কুমার বিমল সিরিজের একটি রহস্য কাহিনী। গল্প শেষে আপনাদের কেমন লাগলো সেটা জানাতেও ভুলবেন না। সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন রহস্য ও রোমাঞ্চ টিমকে। নমস্কার।